যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাবনার বেড়া উপজেলায় নদী ভাঙন দেখা দিয়েছে। এতে নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছেন। এভাবে ভাঙছে যমুনা নদীর পার। পাবনার বেড়া উপজেলার চিত্র এটি। নদী পাড়ের এমন অনেক বাসিন্দা রয়েছেন যাদের প্রায়ই ভাঙনের কবলে পড়তে হয়। উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল বাতেন এখন পর্যন্ত 6 থেকে 7 বার নদী ভাঙনে সবকিছু হারিয়ে প্রায় নিঃস্ব তিনি। সাংবাদিকরা আইসে ছবি টবি নিয়ে যায়, ফালায়, ওই প্যাকেজ করে 2 প্যাকেজ 3 প্যাকেজ লাগবে, 20 প্যাকেজ হয় এনে কাম 2 প্যাকেজ 3 প্যাকেজ। এতে তো আর ওই সন্তুষ্টমূলক জায়গাটা আর বড়টা হয় না বা বান্দার সিস্টেম হয় না। আমার তো আর ওই অন্য কোনো জায়গা বসবাস করার মতন ক্যাশ ক্যাপাসিটি নাই। খুলে যায়, এপার ভাঙ্গে ওই পারে যাই, ওই পার ভাঙ্গে এই পারে আসি। ওই গ্রামের আব্দুল বাতেনের মতো অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। অনেকের দিন কাটছে খোলা আকাশের নিচে। আমাদের ঘর নদীতে চলে গেছে, আমরা গুদিয়া সালফল নিয়ে মহাবিপদে আছি। ঘর দরজাতে নাই, কে সব গাঙে গেছে, ভাঙে চুরে। আমার একটু বাইন্দে দেওয়ার ব্যবস্থা করেন। 4 বার ভাঙলো, এখন আমরা অসহায়। নদীতে বস্তা ফালায়, নদীতেই নিয়ে যায়। কি ফালায় কি না ফালায় আল্লাহ জানে, আর যারা ফালায় তারাই জানে। এটা নদী শাসন না করলে ভাই চর ভাঙিয়ে দেবো ভাই, এই সাপের ভাঙিয়ে দেবো। নদী তো ভাই এখনো অনেক কাজ মাস শুরু করে না ভাই, এখন কাজের দরকার ভাই, ইমার্জেন্সি কাজের দরকার। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী মহোদয় বরাবর সেখান থেকে আমাদের একটা দিক নির্দেশনা আসে, যেখানে ভাঙন কবলিত স্থানগুলো উনি চিহ্নিত করে দিয়েছে। আমরা ওই ভাঙন কবলিত এগুলি আবার নিজের সরজীবনে আমরা পরিদর্শন করে সেসব জায়গাতেগুলো আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ডিক্লারেশন করে ইমার্জেন্সি ঘোষণা করে ওই সব জায়গাগুলোকে আমরা কাজ করে যাচ্ছি। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। নীলফামারীর ডোমারে নদীর পানির চাপে একটি পুরনো স্লুইস গেট ধসে পড়েছে। এতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে একটি বসতবাড়ির বড় অংশ। পাশাপাশি ভেঙে পড়েছে এলাকার পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা। হঠাৎ এমন বিপর্যয়ে চরম ভোগান্তি ও আতঙ্কে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামের বাসিন্দা হালিমা বেগম স্বামীকে হারিয়ে 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ছোট্ট একটি বসতবাড়িতেই চলছিল তার জীবন সংগ্রাম। কিন্তু শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে হরিডরা নদী। সম্প্রতি অতিবৃষ্টি ও উজানের পানিতে নদীর স্রোত বেড়ে যায়। নদীতে ভেসে আসা একটি পাটের জাগ স্লুইস গেটের মুখে আটকে পড়ে। এতে বাড়তে থাকা পানির চাপে এক পর্যায়ে ধসে পড়ে স্লুইস গেট। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় হালিমা বেগমের বাড়ির বড় একটি অংশ। এখন খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। এলাকার লোকও না, চেয়ারম্যান মেম্বার কেউ আমার এখনো খোঁজ খবর করেনি। আমি আসছি এখানে, আসার পরে দেখতেছি ব্রিজ ভেঙে আমার মায়ের দোকান পাশার ঘর বাড়ি সব ভেঙে চলে গেছে। যেদিন আমাদের এটা ভাঙছে আমরা আসা দেখি যে ভাঙাচুরা একদম সেই চেয়ারম্যান আসিয়া তার মনে করেন যে 2 প্যাকেট চাল দিয়ে গেছে। পাশাপাশি নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে আশেপাশের আরো বেশ কয়েকটি পরিবারের। আমাদের এখানে পুলটা ভাঙার পরে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, আমাদের বাচ্চা কাছে স্কুলে যেতে পারতেছে না। সুইচ গেটটা নষ্ট হওয়ার কারণে আমাদের এলাকার অনেক ক্ষতি হয়েছে, অনেক জমি জায়গার ক্ষতি হয়েছে, এখানে একটা বাড়ির ক্ষতি হয়েছে। সুইচ গেটটা ভাঙার কারণে হচ্ছে এই যে একটা বাড়ি গেল, ওই সামনের দিকে অনেক আবাদি জমি মানসির নষ্ট হয়ে গেল। ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডোমার উপজেলা প্রশাসক ও এলজিইডি কর্মকর্তারা। বর্তমানে লোকজনের চলাচল করার জন্য ইউনো মহোদয়ের সাথে কথা বলে আমরা সেখানে একটা কাঠের সাঁকো দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের জেলা থেকে যে নির্বাহী প্রকৌশলী আছে এলজিডির, উনিও এসেছেন, দেখেছেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে দ্রুতই যে নতুন ব্রিজ অনুমোদনের বিষয়টাতে ওনারা কাজ করছেন। কেবল সাময়িক আশ্বাস নয়, আসন্ন কৃষি মৌসুমের কথা বিবেচনা করে দ্রুত জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত ও নতুন স্লুইস গেট নির্মাণের দাবি স্থানীয়দের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের কাছে শেখ হাসিনার দ্রুত প্রত্যর্পণ আশা করে বাংলাদেশ। এছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের ফেরত দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান খলিলুর রহমান। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আলোচনায় গুরুত্ব পায় দুই দেশের সম্পর্কের নানান দিক। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রের মৌলিক যেসব স্তম্ভ রয়েছে সেগুলো অবমাননা করার মতো কোনো কিছু আর করবে না ভারত সরকার, এটাই তাদের কাছে প্রত্যাশা। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা আশ্বস্ত। এছাড়া শেখ হাসিনার দ্রুত প্রত্যর্পণ এবং হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয় বৈঠকে। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। এছাড়া শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছি। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। ভারতের দিল্লিতে আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিই। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। 3 মাস 15 দিনের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবার মৎস্য আহরণ শুরু হয়েছে। গত রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়েছে মাছ ধরা। সকাল 6টা থেকে রাঙামাটি কিশারীঘাট সহ বিভিন্ন মৎস্য অবতরণ ঘাটগুলোতে জেলেদের নৌকা জড়ো হতে থাকে। সচল হয়েছে জেলার বরফ কলগুলো। দেশের বিভিন্ন প্রান্তে মাছ পাঠানো শুরু করেছে ব্যবসায়ীরা। প্রথমে 25শে এপ্রিল থেকে 31শে জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়, পরে তা আরও 10 দিন বাড়ানো হয়। কোনো ব্যক্তির উপর ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশের বা প্রতিবাদ জানানোর উদাহরণ কেবল বাংলাদেশেই নয়, বিশ্বের বহু দেশেই রয়েছে। ডিম নিক্ষেপের মতো কাজকে অনেকে অশোভন বা অন্যায় আচরণ মনে করলেও এর পেছনে রয়েছে অনেক পুরনো বৈশ্বিক, রাজনৈতিক ও সামাজিক ইতিহাস। ভিন্নমত প্রদর্শন এবং কাউকে অপমান, অবমাননা, অশ্রদ্ধা, অসম্মান করার হাতিয়ার হিসেবেও ডিম নিক্ষেপের মতো পদক্ষেপ বিশ্বব্যাপী চলে আসছে। পার্লামেন্টে বক্তব্য চলছিল, হঠাৎ বিরোধী দলের এক আইন প্রণেতা ছুঁড়ে মারলেন একটি ডিম সরাসরি দেশটির প্রধানমন্ত্রীর দিকে। কসোভোর সাম্প্রতিক এই ঘটনা নতুন করে সামনে এনেছে প্রতিবাদের এক পুরনো কৌশলকে, কোনো কিছু ছুঁড়ে মেরে ক্ষোভ প্রকাশ। কয়েক সপ্তাহ আগে ভারতের পশ্চিমবঙ্গেও দেখা গেছে ডিম ছোড়ার হিড়িক, এমনকি এর প্রভাব পড়েছিল ডিমের বাজারেও। বাংলাদেশেও গত 2 বছরের রাজনৈতিক দৃশ্যপটে ডিম, জুতাসহ বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনা বারবার সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, ডিম, জুতা কিংবা কোনো বস্তু ছুঁড়ে মারাই কেন প্রতিবাদের ভাষা হয়ে উঠল? এর উত্তর খুঁজতে যেতে হবে প্রায় 2000 বছর পেছনে। 359 সালে রোমান সম্রাট দ্বিতীয় কনস্ট্যান্টিনিয়াস যখন লিমিগানদের সামনে ভাষণ দিচ্ছিলেন, তখন শ্রোতাদের মধ্য থেকে একজন তার দিকে জুতা ছুঁড়ে মারেন। প্রতিবাদের ভাষা হিসেবে তখন জন্ম নেয় কোনো কিছু ছুঁড়ে মারার প্রবণতা। 1968 সালে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিউবার্ট হামফ্রের দিকে টমেটো ছোড়েন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। 2008 সালে বাগদাদে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সংবাদ সম্মেলনে তার দিকে জুতা ছুঁড়ে মারেন ইরাকি সাংবাদিক মুনতাদার আল জায়েদি। 2010 সালে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী জন প্রিস্কটও নির্বাচনী প্রচারণায় ডিম ছোড়ার প্রতিবাদের মুখে পড়েন। 2022 সালে এই প্রতীকী প্রতিবাদ পৌঁছে যায় শিল্পের জগতেও। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ক্লদ মোনের চিত্রকর্মে টমেটোর ছুপ ছুঁড়ে পরিবেশগত সংকট নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ করেন পরিবেশ কর্মীরা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।
জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের ও হাসান মাহমুদকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এই সংক্রান্ত ফোনালাপের একটি রেকর্ড আজ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের 5ম দিনে কল রেকর্ডটি আদালতে বাজিয়ে শোনায় রাষ্ট্রপক্ষ। ওরা কিন্তু এই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব। বুঝছো? জি আপা, আপনি কাদের ভাইকে যেভাবে নির্দেশ দিয়ে দিন। হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে হবে, আর ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? জি জি জি, তাহলে অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। জি রাইট, এটাই ঠিক করতেই। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং করা, সব নেতা কমিটি ওভাবে ব্যবস্থা করা। কাদের ভাইকে আমি একটু দিচ্ছি, আপনি প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিশোধ দিতে হবে। জি না, ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, আমি একটা র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব দেবে। আর ওদেরও ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবেন। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিছু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার। ওদের সেটাই পুলিশ কমিশনার সে কথাই বলবে, তো আমাদের তো ঠেকাইতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ঢাকার কাছে অন্যতম অগ্রাধিকার পাচ্ছে। দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেছেন দীপ্ত টিভির প্রধান বার্তা সম্পাদক SM আকাশ। এবার 2 মাসের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দীনেশ ত্রিবেদী। কি কথা হলো বা সম্পাদকের চোখ থেকে একটু দেখতে চাই। ছোট্ট প্রশ্ন, ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আসলে এখন কেমন? এই যে সাম্প্রতিক যে বৈঠকের কথা আমরা বলছি প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর সাথে, এর একটা প্রেক্ষাপট কিন্তু আছে। সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কিছুটা কিন্তু টেনশন তৈরি হয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে। কেন? সে দেশে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া যে শেখ হাসিনা, সেখানে ভারতে আশ্রয় আছে, তাকে রাজনৈতিক মঞ্চ দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশ চায়নি, অনুরোধ করেছিল, কিন্তু ভারত সেই অনুরোধ রাখেনি, যার জন্যে বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তার মানে দুই দেশের মধ্যে কিন্তু একটু উত্তেজনা আছে, আবার সম্পর্কেও আছে, কিন্তু সেই সম্পর্ক পুনর্গঠনের চেষ্টাও আছে। ব্রিক্সে একটি সম্মেলন হবে সেপ্টেম্বরের মধ্য নাগাদ, সেখানেও দাওয়াত রয়েছে। সেখানে যাওয়া বা না যাওয়ায় এক ধরনের সংকট তৈরি হবে কিনা? এখানে কিন্তু একটা রাজনৈতিক এবং কূটনৈতিক মারপ্যাচ আছে। এখন ব্রিক্স একটা সংগঠন যেখানে বাংলাদেশ সদস্য হতে চায়, বিমস্টেকের চেয়ারপারসন চেয়ারম্যান সেই হিসেবে দাওয়াত দিয়েছে, কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি। এখানে কিন্তু একটা কূটনৈতিক মারপ্যাচ আছে। এই জিনিসগুলো আসলে সরকারের, বিএনপি সরকার এটা ভালো মতো ভেবে দেখছে আসলে কি হবে। কিন্তু ব্রিক্সে গেলে যেমন নরেন্দ্র মোদীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা, দেখা হতোই, শি জিনপিং আসবেন, ভ্লাদিমির পুতিন আসবেন, সেখানে কিন্তু একটা বৈশ্বিক একটা পরিসরের বিষয় আছে। কিন্তু ভারতের দিক থেকে কতটা আন্তরিকভাবে চাওয়া হচ্ছে সেই বিষয়টা, যেহেতু সময় আছে এখনো 1 মাস, সেটা যেহেতু দেখা সাক্ষাৎ হচ্ছে, আবার নতুন করে কোনো পরিবেশ যদি তৈরি হয়, বরফ গলতেও পারে। অবশ্যই পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রীর এই ইস্যুটি অনেকটাই এই সম্পর্কের শীতলতাকে আরো গাঢ় করছে। আসলে উষ্ণ সম্পর্ক যখন হয়, উষ্ণতা গাঢ় হয়, শীতল তো আরো শীতলই হবে। কিন্তু নিঃসন্দেহে ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য বড় গলার কাটা হচ্ছে শেখ হাসিনা। এই ইস্যুটা আসলে সলভ করতে হবে। ভারত যেটা বলছে, অফিসিয়ালি যেটা বলছে, তাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই। তারা বলছে তাকে মানবিকভাবে আশ্রয় দিচ্ছে, সেইভাবে থাক, কিন্তু তাকে রাজনৈতিক মঞ্চ দিচ্ছে। বাংলাদেশে ভারতের স্বার্থটাকে, ভারত দেখে যে বাংলাদেশের মাটিতে ভারতের কোনো এলিমেন্ট এখানে থেকে যাতে তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে না পারে। একইভাবে বাংলাদেশও তো চাইবে যে বাংলাদেশের কেউ সেখানে যে রাজনৈতিক কর্মকাণ্ড না চালাক, রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতে না করো, কিন্তু সেটা তো করছে। কিন্তু শেখ হাসিনা কার্ড খেলা এবং একইভাবে বন্ধুত্ব চাওয়া, এটা পরস্পর বিপরীত। এই জিনিসগুলো আসলে সমাধান হতে হবে। আমার মনে হয় যে
শেখ হাসিনা যে কাজটা করেছে, মানে ভারত এটা হতে দিয়েছে, এরপরে বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, আমার মনে হয় ভারত এটা বুঝতে শুরু করেছে। বিশেষ করে একটা জিনিস আমি খেয়াল করতে বলবো, আজকে যে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছে, একটা হলো শেখ হাসিনা প্রত্যক্ষ ত্বরান্বিত করার কথা বলেছে, হাদির খুনিদেরকে ফেরত পাঠাতে হবে যেহেতু সেখানে তার অ্যারেস্টেড আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে পররাষ্ট্রমন্ত্রী, যে উপযুক্ত সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, পুনর্গঠন করার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তার মানে এখন পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কের উপযুক্ত পরিবেশ সেই অর্থে তৈরি হয় নাই, এবং এটা আসলে বাংলাদেশ থেকে চাওয়া আছে, ভারতের আসলে সেই চাওয়াটা কার্যকরভাবে প্রমাণ করতে হবে। নিশ্চয়ই এস এম আকাশ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সম্পাদকের চোখে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটু জানবার চেষ্টা করছিলাম। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টাকা লেনদেন ও কেনাকাটার বৈশ্বিক ডিজিটাল মাধ্যম ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্টিফেন কার্পিন বিনিয়োগ ও ব্যবসার সম্প্রসারণে আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি নিয়ে কাজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ভিসা কাজ করতে চায়। মাগুরার বহুল আলোচিত ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন ও আসামির আপিল শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বিশেষ বেঞ্চে শুনানি শুরু হয়। 2025 সালের 17 মে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই রায়ে অপর 3 আসামি সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। 2025 সালের মার্চের শুরুতে মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। ঝালকাঠিতে 60 বছর বয়সী এক নারীকে হাসপাতাল থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, সোমবার রাত 3টার দিকে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে ডেকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশে খবর দেয়। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ ও ভুক্তভোগী নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে বেল্লাল শিকদার ও নাসির নামে দুজনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের 2য় ও 3য় তলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। র্যাব 7-এর মেজর জালিশ মাহমুদ খান জানান, অবৈধভাবে বিদেশি সিগারেট আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রিপেড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও গণমিছিল করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। সকাল 10টায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ হয়। এরপর একটি গণমিছিল চাষাড়া থেকে শুরু হয়ে কালীবাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুতের অযৌক্তিক স্ল্যাব ও প্রিপেড মিটারের মাধ্যমে গ্রাহকদের উপর অতিরিক্ত বিলের বোঝা চাপানো হচ্ছে। প্রিপেড মিটার প্রকল্প বাতিল করা না হলে হরতাল সহ কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। এদিকে নীলফামারীর বিদ্যুৎ সরবরাহ প্রিপেড মিটার বাতিল সহ 5 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। সকালে শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ও নেসকোর নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। 2024 সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার আরও নির্মম নির্দেশনার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মঙ্গলবার সেই ফোন আলাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের নথিতে থাকা তথ্য অনুযায়ী 2024 সালের 19 ও 21 জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ হয়। 19 জুলাই দুপুর 2:54 ফোন আলাপে শেখ হাসিনা ও হাসান মাহমুদের কথোপকথনে পাল্টা আগুনের কথা উঠে আসে। র্যাব পাঠাচ্ছি, তারা এই বলছি যে যেখান থেকে গার্জেন আছে সব জায়গায় র্যাব চাই। আর ওরা আগুন দেখছে, ওদের বাড়ি ঘর আছে না,
এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি করে আগুন দিচ্ছে, ওদেরও বাড়ি করে আগুন পাবলিক থেকে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। একই সঙ্গে ছাত্র জনতার জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারেরও নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী। তো আমাদের তো ঠেকাইতে হবে। হ্যাঁ, না আমরা মাঠে না থাকলে পুলিশ পারবে না। আর এমনি র্যাবে বলে দিচ্ছে হেলিকপ্টার দিয়ে ওখানে বিজিএ বলছি যে বিজিবি। প্রসিকিউশন জানিয়েছে ফরেনসিক ল্যাবে এই কল রেকর্ডের সত্যতা শতভাগ নিশ্চিত হওয়ার পরই তা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আমরা দেখেছি যে দেশব্যাপী অগ্নিসংযোগ হয়েছে। আমরা মনে করি মানে আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ এবং তৎকালীন প্রধানমন্ত্রীর আদেশে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়ে এই আন্দোলনকারীদের বা সাধারণ মানুষদের বাড়িতে অগ্নিসংযোগ করেছিলেন, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছিলেন। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় এখন পর্যন্ত 14টি কল রেকর্ড দাখিল করা হয়েছে। চলতি সপ্তাহেই প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হতে পারে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সময়ের ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার, যার গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম বন্দর। আজ চট্টগ্রামে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের রপ্তানি বাড়ানো, আমাদের শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। আগামী 20 আগস্ট সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন হবে। ওই দিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। রাষ্ট্রপতি নির্বাচনে 349 জন সংসদ সদস্যের ভোট গ্রহণে থাকবে 3টি স্বচ্ছ ব্যালট বাক্স। মঙ্গলবার সকাল 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকার, চিফ হুইপ ও বিরোধী দলীয় চিফ হুইপের সঙ্গে একটি প্রস্তুতিমূলক সভা শেষে এইসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি সচিব জানান, 20 আগস্ট ভোট গ্রহণ শেষ হওয়ার পর তাৎক্ষণিকভাবে অধিবেশন কক্ষেই ভোট গণনা করা হবে। গণনা শেষে প্রাথমিক ফলাফল সেখানে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করবেন। পরবর্তীতে সচিবালয় থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। নির্বাচনী প্রক্রিয়া সংসদ থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত বসার ব্যবস্থা থাকবে। সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। এইটা হচ্ছে পদ্ধতিগত ব্যাপার এবং আমরা বিকাল 5টা পর্যন্ত ভোট ব্যবস্থাটা রাখতে হবে, কেন যদি কোনো অনির্ধারিত কারণে কোনো মাননীয় সংসদ সদস্য এসে পৌঁছাতে দেরি করেন, তাহলে সেই জিনিসটা যেন 5টা পর্যন্ত কন্টিনিউ করে। মেহেরপুর সদর উপজেলার ইসাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত 2 ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল 8টার দিকে উপজেলার ইসাখালী সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। বেলা 2টার দিকে এই ঘটনায় পতাকা বৈঠক করেন বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তারা। বৈঠক শেষে আব্দুল মান্নানকে বাংলাদেশের কাছে এবং 2 ভারতীয় নাগরিককে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।